আসলে একটু খেতে চলে গেছিলাম। আহ এবার একটু জমকালো করা হবে আবার। তো হাইপারলিংক বলছিলাম না। তো হাইপারলিংক কি করে হয় অ্যাকচুয়াল এইচটিএমএল পেজে তোমাকে আমি দেখাচ্ছি। ধরো তুমি একটা নোট খুললে, ঠিক আছে? নোটপ্যাড, তুমিও খুলো নোটপ্যাড, মানে রিয়েল টাইমে যদি তোমার কাছে সুবিধা থাকে তাহলে খুলে দেখো নোটপ্যাড। তো এখানে এইচটিএমএল এর ট্যাগ হয়, আশা করছি তুমি জানো কিছু কিছু, তবুও আমি তোমাকে একবার হাইলাইট করছি। যেমন বিআর ট্যাগ তুমি জানো, এইচআর ট্যাগ, তারপরে এ ট্যাগ, এলআই ট্যাগ, আরো অনেক কিছু ট্যাগ হয়। তো সবগুলোর ফাংশন তো এখন সবগুলো বলবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে আমি বলছি, ঠিক আছে? এই ক্ষেত্রে হাইপারলিংক বলেছে না, তো আমি এখানে দিলাম মে যে এইচ ওয়ান মানে একটা হেডিং, এইচ ওয়ান মানে হেডিং, এইচ আমি দিলাম ইউএফ, ওকে। সো এখানে এইচ ওয়ান দিলাম। এইচ ওয়ান মানে কি? এইচ ওয়ান মানে হেডিং, মানে বড় হেডিং। এইচ ওয়ান মানে বড় হেডিং, H5 H6 মানে ছোট হেডিং, ওকে। সো এখানে আমি দিয়ে দিলাম, কি দেব, abc.html, ওকে। abc.html দিয়ে সেভ করলাম, ঠিক আছে। কি দিলাম? abc বা bsc.html, এইভাবে সেভ করতে হয়, ওকে। করে সেভ করলাম। করে এবার যখন আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে দেখলাম যে এখানে সেভ হয়ে আছে, এটা আমার ফাইল bsc.html। এতে ডবল ক্লিক করো, দেখবে তোমার ওয়েবসাইট রেডি, তোমাকে দেখাবে, তুমি যা লিখবে এখানে সব দেখাবে। আশা করছি এটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে, ওকে। সো এখানে তারপরে তুমি দেবে একটা হাইপারলিংক। হাইপারলিংক কেমন করে দেয়? হাইপারলিংক দিতে গেলে তোমাকে এ ট্যাগ দিতে হবে, এ মানে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, ওকে। অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগে কি হয়, ধরো তুমি এখানে দিলে youtube.com, ওকে, youtube.com, আর ক্লোজিং ট্যাগ দিতে হয় এ ক্লোজিং, ওকে। তো এটা কি হচ্ছে তোমাকে দেখাচ্ছি আমি, ওকে। সো এটাকে আমি কি করব, সুন্দর করে এরকম করে দেবো, ওকে। এবার এবার এটাকে আমি রিলোড করছি, দেখো youtube.com এ চলে এলো, কিন্তু youtube.comটা এখানে কিন্তু কোনো লিঙ্ক নয়। তাহলে কি করতে হবে, কি করতে হবে? তাহলে এটা আমার পুরোপুরি কারেক্ট নয়, ওকে। সো হাইপারলিংক করতে গেলে কি করতে হয়, এ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এসআরসি বলে সোর্স, এসআরসি মানে সোর্স, সোর্সের ভিতরে youtube.com দিয়ে দিলে, youtube.com দিয়ে দিলে, ঠিক আছে। তার মানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে আমি চলে যাব। তার মানে লিখে দিলাম যে রিডাইরেক্ট মি টু ইউটিউব, ওকে। আমি লিখে দিলাম এটা এখানে, করে সব সেভ করে দিলাম। সেভ করে এখানে রিলোড করলাম, দেখো এখানে কি লেখা আসছে, কি লেখা আসছে, রিডাইরেক্ট মি টু ইউটিউব। তাহলে এখানে কোনো হাইপারলিংক কিন্তু এখনো তৈরি হয়নি। কেন তৈরি হয়নি ভাই? ইউটিউব.com, সরি ইউটিউব.com এইভাবে লিখলে তো হয়নি। ইউটিউব.com আমাকে পুরো লিঙ্কটাকে কপি করতে হবে, পুরো লিঙ্কটাকে, মানে শুধু এরকম করে দিলে হবে না, পুরো লিঙ্ক নিতে হবে। পুরো লিঙ্ক এইভাবে নিতে হবে, https is//www এইভাবে নিতে হবে, ওকে। তারপর সেভ করে দাও। সেভ করে এখানে চলে এসে রিলোড করো। আরে ভাই সাহাব, ওয়াই নট? অ্যাঙ্কর ট্যাগের ভেতরেই তো নিয়েছি এসআরসি, দাঁড়াও এক্ষুনি এক্ষুনি দেখে নিচ্ছি, যখনই কোনো সমস্যা হবে দেখে নাও। হাইপারলিংক ইন এইচটিএমএল, ওকে। খেয়ে দিয়ে ঢেকুর উঠছে ভালোই, সরি অ্যাকচুয়ালি নট কানেক্টেড, ওই জন্য সমস্যাটা হচ্ছে। হটস্পটটা অন করি। আশা করছি ভালোই আছো, দেখো ভালোই রেজাল্ট করবে আশা করছি, ট্যালেন্ট আছে। চলো এবার দেখে নিই, এটাকে হাঁটাও ভাই, দাও আবার। আরে ভাই সাহাব, রিলোড করতে হবে, ওকে। ফাস্ট ফরওয়ার্ড করে নাও যদি টাইম কম থাকে, ওকে, মানে 2x এ দেখে নাও। তাহলে এখানে আমি হাইপারলিংক দেখে নিচ্ছি। এই যে এইচআরইএফ দিতে হয় রে ভাই সাহাব, এইচআরইএফ দিতে হয়, এটা তো আমি ভুলেই গেছিলাম। এটা কি করে বলতে পারি, এইচআরইএফ, ওকে, এইচআরইএফ, ওকে।
href, अरे भाई साहब, okay, now I think it will be fine. Let me just reload it. ওকে, না এখন দেখতে হবে যে এটা কেমন একটা নীল মতো হয়ে গেছে আর নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। ক্লিক করবে, দেখবে তোমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে। এটাকে বলা হয় হাইপার লিঙ্ক, মানে একটা টেক্সট লেখা থাকবে, সেখানে তার ভিতরে কিন্তু একটা লিঙ্ক ইনজেক্ট করা আছে। ঠিক আছে, এটাকে বলে হাইপার লিঙ্ক। ঠিক আছে, আশা করছি তুমি বুঝতে পেরেছো এইভাবে হাইপার লিঙ্ক তৈরি করে অ্যাকচুয়াল ওয়েব ডেভেলপাররা। ঠিক আছে, ওকে, তারপরে কি কোয়েশ্চেন আছে দেখে নিই। তারপরের কোয়েশ্চেনটা ছিল যে উম, কি ছিল, সরি, সব বদলে গেছে। হ্যাঁ, এই যে পেয়ে গেছি। এমটি ট্যাগ, এমটি ট্যাগ মানে কি, যেই ট্যাগটার ভিতরে কোনো বডি থাকে না, কোনো বডি থাকে না। যেমন তোমাকে আমি বলছি, এখানে তো উদাহরণ দিয়ে দিয়েছে, যেই ট্যাগের ভিতরে কোনো বডি থাকে না, শরীর থাকে না, সেটাকে বলা হয় এমটি ট্যাগ। যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলোকে বলা হয় এমটি ট্যাগ। ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি। যেমন আমি এখানে লিখলাম এমটি ট্যাগ একটা, এইচআর। এইচআর মানে কি, একটা হরাইজন্টাল লাইন তৈরি যাবে এখানটায়। ঠিক আছে, আবার তোমাকে যদি দিই যে, আর আবার একটা এইচআর তোমাকে তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, তারপর একটা বিআর দিচ্ছি, বিআর, আবার একটা বিআর, সরি, আবার একটা এইচআর দিচ্ছি তোমাকে। এইচআর মানে হচ্ছে হরাইজন্টাল লাইন, আর বিআর মানে হচ্ছে ব্রেক। তাহলে যদি বলে এইচআর ট্যাগ কি, এইচআর ট্যাগ হচ্ছে হরাইজন্টাল লাইন, আর বিআর হচ্ছে ব্রেক লাইন। ওকে, ব্রেক মানে একটা গ্যাপ চলে আসবে দুটো লাইনের মধ্যে। তো এটা তুমি এক্ষুনি দেখতে পাবে। তো এইগুলোই পরীক্ষায় লিখে দেবে যদি পার্থক্য পড়ে। যেমন ধরো এখানে দুটো এইচআর আছে, ওই জন্য দুটো হরাইজন্টাল লাইন পরপর দেখতে পাচ্ছ, আর একটা ব্রেক দিচ্ছি বলে একটা এত বড় ব্রেক চলে এসেছে, তারপরে একটা হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছ। আশা করছি তুমি বুঝতে পেরেছো। তো এই পার্থক্য যদি বলে এইচআর আর বিআর এর মধ্যে, তাহলে এই যে এটাই পার্থক্য। এইচআর মানে হরাইজন্টাল লাইন, বিআর মানে ব্রেক। আর এইচআর হচ্ছে যে, এইচআর বিআর দুজনেই হচ্ছে কি, দুজনেই বডিলেস, আমাদের কোনো বডি থাকে না, আর দুজনেরই কোনো ক্লোজিং ট্যাগ নেই। ঠিক আছে, দুটোই দিয়ে দিবে। তাহলে পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। HTML ফাইলের ডিফল্ট এক্সটেনশন কি? এক্সটেনশন মানে, আমি যখন ফাইলটা সেভ করছিলাম তখন কি নামে ফাইলটা সেভ করলাম, তখন দেখবে এই যে index.html দেখতে পাচ্ছ উপরে, এই যে এখানটাই index6.html, এই .html এইভাবে লিখতে হয়, .html এইভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় এক্সটেনশন। যেমন এই যে HTML বা HTM, ওকে, ডিফল্ট এক্সটেনশন। তারপরে কোয়েশ্চেনটা কি বলছে, আচ্ছা তারপরে কোয়েশ্চেন যাওয়ার আগে তোমার জিনিস দেখাই। যেমন তোমাকে একটু আগে বলছিলাম যে স্ল্যাশ দিয়ে যেগুলো থাকে এগুলো হচ্ছে পাথ, আর লাস্টের যেটা .html থাকে, bsc.html, এটাকে বলা হয় ফাইল। ওকে, চলো এখানে চলে আসো। হ্যাঁ, এইখানেতে এসআরসি ইউজ হয় ভাই সাহেব, তুমি অন্য জায়গায় এসআরসি ইউজ করছিলে। HTML এ ইমেজ ইনসার্ট করার ট্যাগটি উদাহরণ সহ দেখাও। HTML এ তুমি এটা আমাকে জিজ্ঞেস করেছিলে, HTML এ ইমেজ ইনসার্ট করার ট্যাগটি উদাহরণ সহ দেখাও। ইমেজ এসআরসি ইজ ইকুয়াল টু দিস, অল্ট, অল্ট মানে হচ্ছে যদি কোনো কারণে, আচ্ছা তোমাকে আমি আগে এটা ইনসার্ট করে দেখাই। ঠিক আছে, মানে এখানে তোমাকে আমি ইনসার্ট করে দেখাই, আশা করছি এটা ভিজিবল আছে, তাও একটু তাও একটু বড় করে দেখাই, নাহলে পরে আবার কাঁদবে। দেখো, আইএমজি প্রথমে দিতে হয়, প্রথমে হচ্ছে যে লেস দ্যান চিহ্ন। ওকে, আইএমজি, আইএমজি মানে ইমেজ, আমি এখানে একটা ইমেজ ইনসার্ট করব। ওকে, আমি এখানে একটা ইমেজ ইনসার্ট করব, সেই ইমেজটা কোথায় আছে, সেই ইমেজটা কোথায় আছে ভাই সাহেব জানি না, বাট আমি জানাচ্ছি কোথায়। যেমন দিলাম এসআরসি, তাহলে এসআরসিটা কোথায় ভাই, এসআরসি হচ্ছে আমার যে কোনো একটা ইমেজ আমি এখানে দেব। আমি কোথায় থেকে দেবো রে ভাই, এখানে দিয়ে দিলাম। যে আমি একটা ইমেজের নাম আমাকে দেখতে হবে, যেমন আমার ফাইলটা কি আছে, ধরো এটা আছে 4, দেখো এটা একটা পিএনজি ফাইল। ঠিক আছে, 04.png এই ফাইলটার নাম 04.png। ওকে, সো কি করব, এখানে লিখে দেবো /04.png। ওকে, 04 ডট, সরি 04 নট ও, 04.png অল্টারনেট ইমেজ। তোমাকে এটা কি আমি দেখাচ্ছি, তার আগে তোমাকে এই জিনিসটা দেখে নিতে হবে। এই দেখো আমি এখানে দিলাম রিলোড, দেখো ইমেজ ডেসক্রিপশন, যদি যদি ইমেজটা খুঁজে না পাই, যদি
এটা দেখো, এসআরসি মানে হচ্ছে একটা লোকেশন, এসআরসি মানে একটা লোকেশন আমার ফাইলের মধ্যে বা ওয়েবসাইটের একটা লোকেশন। এইখান দিয়ে এই ইমেজটা এখানে চলে আসবে, এই সোর্স থেকে, এই সোর্স থেকে ইমেজটা এই ওয়েবসাইটে চলে আসবে। কিন্তু যদি ইমেজটা না খুঁজে পাই সোর্সে, তাহলে অল্টারনেট টেক্সট, যদি ইমেজটা না খুঁজে পাই তাহলে এইটা এখানে শো হয়ে যাবে। অল্টারনেট, অল্ট ট্যাগ মানে অল্টারনেট, এই যে জিনিসটা এখানে শো হয়ে যাবে ইমেজ ডেসক্রিপশন। ওকে, তাহলে এখানে যদি সঠিক কোনো ডেস্টিনেশন বা সঠিক কোনো সোর্স পেয়ে যাই, তখন কিন্তু এটা শো করে দিবে ইমেজ ডেসক্রিপশন যেটা আছে। ঠিক আছে, তাহলে এটা কেন খুঁজে পাচ্ছে না, কেন খুঁজে পাচ্ছে না ভাই সাহেব? দেখি তো, ডাউনলোডস, দেখি দেখি, ডাউনলোড স্ল্যাশ 04 png, but why? Okay, let me take the path. পাথ কেমন করে নিতে হয়, কপি অ্যাজ পাথ। ওকে, কপি অ্যাজ পাথ করলাম, দেন এখানে আমি পুরো পাথটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখানে ডবল ইনভাইটেড চলে আসছে, সরি ডবল কোট চলে এসছে। তো এবার যদি আমি এটাকে সেভ করে দিই, আমি পাথটাকে সেভ করে নিয়েছি, এবার যদি আমি রিলোড করি, দেখো চলে এসছে ইমেজটা। ঠিক আছে, ইমেজটা চলে এসছে। তাহলে এটা হচ্ছে সোর্স, আমি এই সোর্স থেকে ইমেজটাকে পেতে চাইছি। যদি ইমেজটার কোনো কারণে পাথ ভুল থাকে বা ইমেজটাই অ্যাভেলেবেল না থাকে, তাহলে কি দেখাবে না, অল্টারনেট যে টেক্সটটা আমি দিয়েছি সেটা চলে আসবে। ঠিক আছে, সো আশা করছি তুমি বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি এরকম হয়ে যায়, তাহলে কি দেখাবে না, অল্টারনেট ইমেজ। সো লেট মি গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। अरे भाई साहब, तुम्हारा क्या हो गया? हाँ पेज, এইচটিএমএল, আচ্ছা এখানে কি দেখা যায়, এই কোডটি একটি ড্যাশ ড্যাশ ড্যাশ, এগুলো সব বলে দিচ্ছি তোমাকে, দেখে নাও। এইচটিএমএল এ, আচ্ছা এগুলো সব তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরবর্তী ক্ষেত্রে অ্যান্সার লেখার জন্য, বা একটা জিনিস বারবার বলছি, যতটা বড় করে লেখা যায় লিখবে। ঠিক আছে, ছোট করে লিখবে নি। আর সবেতে এক্সাম্পল দিবে, যেখানে আঁকবার মনে হয়, তোমার কোনো একটা ছবি মনে আছে, ছবিটা তাড়াতাড়ি আঁকবে, বেশি সময় ধরে আঁকবে নি, এখানে তোমাকে হেভি ফ্যান্সি আঁকতে হবে না, জাস্ট বোঝাতে চাইছো যে তুমি একটা কিছু এঁকেছো। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বোঝাতে হবে। ঠিক আছে, এইচটিএমএল এ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগটি উদাহরণ সহ দেখাও, উদাহরণ সহ দেখাও। উদাহরণ না দিতে বললেও দিতে হবে। ঠিক আছে, ভাই সাহাব খাওয়া দাওয়া করে প্রচুর ঢেকে উঠছে। এইচটিএমএল এ ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগ, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার ট্যাগ এইচটিএমএল এ, নট সিএসএস। ওকে, সো এইচটিএমএল এ যদি আমি, কি বলেছে, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন, ব্যাকগ্রাউন্ড কালার, যদি, সরি, যদি তুমি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাও, তাহলে কি করবে, কি করবে? যেমন এখানে ইউএফ আছে। ঠিক আছে, ইউএফ এ, ইউএফ এ এই যে H1, এই যে একটা ক্লোজিং ট্যাগ, সরি একটা হচ্ছে যে গ্রেটার দ্যান, একটা লেসার দ্যান আছে। ঠিক আছে, তাহলে এই ট্যাগের ভিতরে H1 এর পরে তুমি লিখলে বিজি কালার। ওকে, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার ইজ ইকুয়াল টু, ইজ ইকুয়াল টু তোমার ফেভারিট কালার, যদি আমি ব্লু দিয়ে দিই, ব্লু দিয়ে দিই, তাহলে কি হবে, কি হবে? কিছুই হয়নি, কিছুই হয়নি ভাই সাহাব, কিছুই তো হয়নি। এই দেখো এখানে দিয়েছে বিজি কালার ইজ ইকুয়াল টু ব্লু। ওকে, কিন্তু এটা কাজই করলো না। কেন কাজ করেনি ভাই? একে জিজ্ঞেস করে নি। এইচটিএমএল বিজি কালার অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। ওকে, হ্যাঁ কেমন করে ব্যবহার করে ভাই? উম, আচ্ছা, ঠিকই তো দিয়েছি ভাই, ঠিকই তো দিয়েছি, ঠিকই তো দিয়েছি, কিন্তু ব্লু কাজ করেনি, ব্লু কাজ করেনি, কাজ করেনি, কেন কাজ করেনি? মালটাকে কপি করি, ধরো
বিয়ার ব্যাকগ্রাউন্ড কালার এই মালটা দিয়েছি, সেভ করলাম। अरे भाई साहब, इसको मैं इसको ऐसे ऐसे करता हूँ। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জই হচ্ছে না ভাই। ঠিক আছে, আমি একটা বডি কালার করছি, বডি বডি মানে পুরো একদম HTML এর বডি, এখানে এই মালটা দিচ্ছি, ঠিক আছে। আর বডি ক্লোজিংটাকে এখানে রেডি করছি, সরি, মানে এটা সব কিছুই তো আমার বডির মধ্যে আছে, এটা পুরো একটা বডি, ঠিক আছে, এই পুরো একটা বডি, এই বডির মধ্যে আমি তোমার নাম ইত্যাদি, সরি, অনেক কিছু জিনিস লিখেছি, ঠিক আছে। দেখো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো কি না? তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবে চেঞ্জ করতে হয় কি, বডির ভিতরে বিজি কালার, এইটাকে বলা হয় ট্যাগ নেম, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। বিজি কালার ইজ ইকুয়াল টু লাইট স্ক্রিন, ওকে, এনিথিং ইউ ক্যান গিভ, ওকে। ভাই বহুত খাটনি হয়ে গেল। এই কোডটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড রং নীল করতে ব্যবহৃত, আচ্ছা ঠিক আছে। HTML এ দুটি ওয়েব পেজকে লিংক করার ট্যাগটি উদাহরণ সহ দাও। ওয়েব পেজকে লিংক করার ট্যাগ আমি অলরেডি তোমাকে দেখিয়েছি। লিংক মানে কি, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হয়, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগ এই যে লিংক করা মানে কি, এই যে লিংক করে দিলাম, ঠিক আছে, এই যে এটাকে লিংক করে দিলাম, এইটা এই টেক্সটটার সঙ্গে এটা একটা টেক্সট, এই টেক্সটের সঙ্গে লিংক করে দিলাম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গো টু পেজ টু। আচ্ছা, এই কোডটি একটি হাইপারলিংক তৈরি করে যা ব্যবহারকারীকে এই ডট এইচটিএমএল নামক অন্য একটি ওয়েব পেজে নিয়ে যায়। তো আমি আশা করছি তুমি বুঝতে পেরেছো, ট্যালেন্টেড বান্দি আছো। এই কোডটি হাইপারলিংক তৈরি করে যা ব্যবহারকারীকে পেজ টু ডট এইচটিএমএল নামক অন্য একটি ওয়েব পেজে নিয়ে যায়। গুড। যখন তুমি এতে ক্লিক করবে, যেমন তুমি এতে ক্লিক করছিলে, ঠিক আছে, আমি এই যে এটা টেক্সট, ঠিক আছে, রিডাইরেক্ট মি টু ইউটিউব, এটা একটা টেক্সট আমি এখানে দিয়েছিলাম। এইটা এই লিঙ্কে চলে যাবে, কোন লিঙ্কে না, যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এই যে অ্যাঙ্কর ট্যাগ এটা লিখে লিখে প্র্যাকটিস করবে কিন্তু, না হলে কিন্তু সব ভুলে যাবে, ঠিক আছে। অবশ্যই 100 বার লিখবে, 100 বার লিখে তারপরে প্র্যাকটিস করবে, ঠিক আছে, ঠিক আছে। মার্কিউ ট্যাগ এর ব্যবহার লেখো। এটা কি রে ভাই? মার্কিউ ট্যাগ ব্যবহার করে পেজের টেক্সট বা ছবি স্ক্রোল করানো যায়, ওকে। কেমন করে করে দেখাচ্ছি। আচ্ছা, কি বলছে, মার্কিউ ট্যাগের ব্যবহার লেখো। হ্যাঁ, ট্যাগের ব্যবহারটা লিখতে হলে যে ব্যবহার লিখে দেবে ভাই, ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে টেক্সট বা ছবি স্ক্রোল করানো যায়, বাস। আরেকটু লিখে দিতে পারলে ভালো হয়। HTML এ বিআর আর এইচআর ট্যাগের কাজ লেখো, এটা অলরেডি বলে দিয়েছি তোমাকে আমি। এই বিআর হচ্ছে একটি লাইনকে ব্রেক করে, এইচআর হচ্ছে একটা হরাইজন্টাল লাইন তৈরি করে, ঠিক আছে। আর যা জানো তাই লিখে দিবে, ক্লোজিং ট্যাগ নেই, তারপরে ব্ল্যাঙ্ক বডি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। HTML এর লিস্ট ট্যাগের অবশ্যই উদাহরণ দিবে, উদাহরণ দিয়ে দেখাবে তো সুন্দর হবে, ঠিক আছে। এরকম একটা এরকম একটা যদি মুখস্থ করে নিতে পারো তাও ভালো, কারণ এরকম একটা উদাহরণ তোমাকে দিতে হবে, বারবার তুমি দিবে তাহলে তোমাকে এটা একদম চাঙ্গা লাগবে, ঠিক আছে। HTML এর লিস্ট ট্যাগ এর উদাহরণ দাও। লিস্ট ট্যাগ, লিস্ট মানে কি, লিস্ট মানে হলো লিস্ট আবার কি। So two type of list are there. So unordered list and order list. Okay. So unordered list মানে হলো যেখানে কোনো অর্ডার নেই, আর অর্ডার লিস্ট মানে যেখানে অর্ডার আছে। আনঅর্ডার লিস্টে কি হয় তোমাকে দেখাচ্ছি। আনঅর্ডার লিস্টে সব লিস্ট আইটেমগুলো, যেমন ধরো আমার আব্বা, আব্বার পরে আমি, আমার ভাই, আমার বোন, এইগুলো তো, এটা হচ্ছে যে আব্বা ট্যাগ, মানে পেরেন্ট ট্যাগ, ওকে। ইউএল হচ্ছে পেরেন্ট ট্যাগ, আর এটা হচ্ছে চাইল্ড ট্যাগ, ওকে। মানে এই ট্যাগের ভিতরে এইগুলো সব আছে, তিনটে আছে, ঠিক আছে, এটা চাইল্ড ট্যাগ বলে। তো এটাকে যদি আমি এখানে কোথাও একটা বডির ভিতরে লিখে দিলাম, ওকে, इसको हटाते हैं थोड़ा। তো যদি লিখে দিলাম তাহলে এটা কেমন দেখাবে তোমাকে দেখাচ্ছি। দেখো, এটা একটা কি হয়ে গেল, আনঅর্ডার লিস্ট, মানে দেখো আনঅর্ডার লিস্টের মধ্যে যখন এগুলো দিয়ে দিলাম, আইটেম 1 আইটেম 2 আইটেম 3, সবগুলো কি আনঅর্ডার লিস্টের মধ্যে, লিস্ট আইটেমের মধ্যে আছে, লিস্ট এলআই, ঠিক আছে। দেখো এলআই একটা ট্যাগ, আর তার ভিতরে আমি টেক্সট দিলাম যে কোনো, তারপরে ক্লোজিং ট্যাগ,
ঠিক আছে, ক্লোজিং এলআই ট্যাগ, তারপরে এলআই ট্যাগ, দেন একটা টেক্সট, দেন ক্লোজিং ট্যাগ অফ এলআই, এইভাবে দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল এখানে, দেখো সবগুলো কিন্তু ওটা কি বলে, এই যে ডট ডট করে চলে আসে, এগুলো কি বলে গো, ভুলে গেছি। তো এই যে এইভাবে চলে আসে, যখন তুমি এখানে অর্ডার লিস্ট করে দেবে না, ও দিয়ে দিবে, ও সরি কি হলো, ও দিয়ে দিবে, তার মানে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট দিয়ে দিলে এখানে 1 2 3 4 5 6 7 8 এইভাবে চলে আসে। ঠিক আছে, সেভ করলাম, আমি এখানে আগে লিখলাম, তারপর সেভ করলাম, তারপরে এখানে এলাম, দেখো 1 2 3 এইভাবে চলে আসে। তাহলে লিস্ট আইটেমগুলো এইভাবে দিয়ে দেবে। এটা একটা এক্সাম্পল হয়ে গেল না? তাহলে লিস্ট আইটেমগুলো তুমি 1 2 3 4 5 6 7 8 এইভাবে যখন কোনো কোয়েশ্চেন দিবে, তো এগুলো দিয়ে দেবে, সুবিধা হয়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এক্সাম্পল অবশ্যই দিতে হবে, লিখে রেখে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই কোডটি একটি আনঅর্ডার তালিকা তৈরি করে, আশা করি উত্তরগুলি আপনার কাজে আসবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বলছে ডিবিএমএস এ দুটি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। ডিবিএমএস, ডেটা সুরক্ষা। ডিবিএমএস ডেটাবেসকে কি করে, ডেটা ব্যাস নয়, ডেটাবেস, ওকে, ডেটাবেসকে অবৈধ অ্যাক্সেস থেকে রক্ষা করে। ওকে, ডিবিএমএস কি করে, অবৈধ অ্যাক্সেস থেকে রক্ষা করে, যেমন অননুমোদিত ব্যবহারকারীদের দ্বারা ডেটা পরিবর্তন করা বা মুছে ফেলা। এটি মানে ব্যাপার হচ্ছে যে ডেটা সুরক্ষা, প্রাইভেসি, ওকে, প্রাইভেসিকে ঠিকঠাক রাখে, সিকিউরিটি ব্যাপারগুলোকে ঠিকঠাক রাখে, সুবিধা হচ্ছে এটা। ওকে, আর এটা পুরো কি করে, আচ্ছা সব জানতে, ডেটা সামঞ্জস্যতা কি করে, ডিবিএমএস ডেটাবেস ডেটা সামঞ্জস্যতা বজায় রাখে। এটি নিশ্চিত করে যে ডেটা সঠিক, মানে একটা ডেটা আমি মানে আপডেট করলাম, তো সেটা ঠিকভাবে আপডেট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আর এটাতে কি হয়, কি বলবো, অনেক কিছুই আছে, আর বলতে পারছি না, যা দেখতে পাচ্ছ মুখস্থ করে নাও। ঠিক আছে, হার্ডওয়্যারের অসুবিধা কি বলছে দেখে নাও, হার্ডওয়্যার জটিলতা ইত্যাদি ইত্যাদি। ডিডিএল, ডিএমএল ও ডিসিএল এর সংজ্ঞা সহ উদাহরণ দাও। ওকে, ডিডিএল, ডিএমএল, ডিসিএল কি, ডিডিএল ডেফিনিশন, ডেফিনিশন এই জিনিসটা মনে রাখবে, এম মানে ম্যানিপুলেশন, আর সি মানে কন্ট্রোল। ওকে, তাহলে ডিডিএল ডেফিনিশন, যখনই আমি কিছু ডিফাইন করছি, মানে স্যার নতুন করে জিনিস করছি, নতুন করে, ডিফাইন মানে নতুন করে করছি। ঠিক আছে, ডিফাইন মানে হচ্ছে যে নতুন করে করা, নতুন করে করা। ঠিক আছে, এটা জিনিস ডিফাইন মানে নতুন করে করা। আর যখনই ডিডিএল হয়, ডিডিএল মানে ডিফাইন করছি আমি, তার মানে একটা টেবিল ক্রিয়েট নেই, তো আমি সেটা ক্রিয়েট করব। ঠিক আছে, টেবিল ক্রিয়েট নেই, আমি সেটাকে ক্রিয়েট করব। আর যখন একটা মানে পুরো টেবিল আছে, সেটাকে আমি পুরোপুরি জন্মের মতো মুছে দেবো, সেটাকে বলা হয় ড্রপ করে দেবো, মানে কি নতুন করে ড্রপ করছি, নতুন করে আমি পুরোপুরি টেবিলটাকে মুছে ফেলবো একদম। ঠিক আছে, আর অল্টার মানে কি, আমি পুরোপুরি টেবিলটাকে কিছু চেঞ্জ করব। ঠিক আছে, পুরোপুরি টেবিলটাকে নতুন করে চেঞ্জ করব, চেঞ্জ করার একটা নতুন কোড লিখবো, সেটাকে বলে অল্টার টেবিল। ঠিক আছে, তাহলে ডেফিনিশন, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা কি আছে ডিবিএমএস এর মধ্যে স্ট্রাকচার। ঠিক আছে, ডিবিএমএস এর মধ্যে একটা ডেটাবেস স্ট্রাকচার। ঠিক আছে, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ কি করে না, স্ট্রাকচার তৈরি, ডেটাবেসের স্ট্রাকচার তৈরি করে, পরিবর্তন করে বা মুছে ফেলে। ডেটাবেসের, ডেটাবেস মানে কি, যেখানে আমাদের সব ডেটা ওই রো কলাম বেসে আছে, যেমন আমি, তার পাশে আমার নাম, রোল নাম্বার ইত্যাদি ইত্যাদি থাকে না, এটাকে একটা ডেটাবেসের মধ্যে থাকে। তো এই ডেটাবেসটাকে কি করে ডিডিএল, ডিডিএল সেটা কি করে ডিফাইন করে, কি কি না, টেবিলটাকে প্রথমে ক্রিয়েট করতে সাহায্য করে, সেটা হচ্ছে ডেফিনেশন। অল্টার টেবিল মানে চেঞ্জ করে, ড্রপ করে মানে টেবিলটাকে ডিলিট করে দেয়, পুরোপুরি রিমুভ করে দেয় একদম ডেটাবেস থেকে। ঠিক আছে, এটা ড্রপ, মুছে ফেলে একদম। তাহলে এই জিনিসগুলো ডেফিনেশনের মধ্যে আসে। আর ম্যানিপুলেশনের মধ্যে কি কি আছে, ডিএমএল, এখানের মধ্যে কি কি আসছে ম্যানিপুলেশনে, না ডিএমএল হচ্ছে ডেটাবেসের ডেটা প্রবেশ, মানে ইনসার্ট, একটা টেবিল অলরেডি আছে, ডিফাইন করা আছে, সেখানে আমি একটা ডেটা ইনসার্ট করলাম, যেমন ধরো আমার কলামে আমার রোল নাম্বারটা আমি দিতে ভুলে গেছিলাম, আমি রোল নাম্বারটা একটা ইনসার্ট করছি। ঠিক আছে, আমি আপডেট করছি কিছু, ঠিক আছে, আপডেট করলাম যে আমার একটা 25 রোল নাম্বার ছিল, এখন 2 হয়ে গেছে, তো আমি 2 আপডেট করলাম। ঠিক আছে, যেমন একটা ডেটা ভুল করে দিয়ে দিয়েছি, ওটাকে ডিলিট করলাম, পুরোপুরি ডিলিট নয়, জাস্ট একটা ডেটা ডিলিট করলাম। ঠিক আছে, বা সিলেক্ট করে, সিলেক্ট করা মানে হচ্ছে যে আমি প্রিন্ট করবো, মানে আমার যে ডেটা আছে সেই ডেটাটাকে আমি ধরো বাইরে প্রিন্ট করব। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ দেওয়া, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিসিএল, ডেটাবেস ব্যবহারকারীদের অ্যাক্সেস নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়। এখানে কি হয়, গ্র্যান্ট বা রিভোক, মানে কোনো একটা পারমিশন দেওয়া হয়, যেন একটা ডেটা কিছু বড় ধরনের ট্রানজাকশন চলছে, আমি ট্রানজাকশনটাকে গ্র্যান্ট করতে হয়, তাহলে এত টাকা বার করছে, তার মালটাকে গ্র্যান্ট দিতে হবে, রিভোক করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ডিবিএমএস ও ডিবি এর ভূমিকা কি, আচ্ছা ডিবিএমএস এর ডিবি এর ভূমিকা, ডিবি হচ্ছে একটা বলবো কি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, মানে কি এ হচ্ছে একদম বড় মাপের কেউ একজন। ঠিক আছে, যে কি করে সমস্ত সিস্টেমকে পরিচালনা করে, মানে ডেটাবেসের ডিজাইন ঠিকঠাক হচ্ছে কিনা, তার প্রাইভেসি ঠিকঠাক আছে কিনা,
মানে ধরো একটা ডেটাবেস পুরো আমার তৈরি হয়ে আছে, সেটার ব্যাকআপ তৈরি আছে, তো মানে যদি বাই চান্স ডেটাবেসটা ডিলিট হয়ে যায় তাহলে মার খেয়ে যাবে না, তো ওই জন্য একটা ডেটাবেসের আর একটা ডেটাবেস কপি রাখতে হয়, যাতে করে ডেটাবেসটা ডিলিট হয়ে গেলেও কোনো ক্ষতি না হয়ে যায়, ঠিক আছে? তো এইগুলো আছে কিনা এ দেখে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডেটাবেস পারফরমেন্স টিউনিং করে, ব্যবহারকারীদের হেল্পফুল করার জন্য ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডিবিএ হেল্প করে। এটা একটু বড় করে লিখবে, এত ছোট করে নয়, ঠিক আছে? যতবার তোমার মন যায় গেঁজাবে, ঠিক আছে? ডেটা ডিকশনারি কি দেখে নাও, মেটা ডেটা কি দেখে নাও। মেটা ডেটা হলো ডেটা সম্পর্কিত তথ্য। এটি ডেটা সম্পর্কে তথ্য বলে পরিচিত। উদাহরণস্বরূপ এটি ছবির মেটা ডেটা হতে পারে, ছবির নাম আছে মুখস্থ করে নাও ভাই। ফিজিক্যাল ও লজিক্যাল স্কিমা বলতে কি বোঝো দেখে নাও ভাই। ডেটা ইন্টিগ্রিটি, ডেটা রিডান্ডেন্সি, এইসব দেখে নাও, আর বলতে ভালো লাগছে না বিষয়গুলি। কার্ডিনালিটি, ডিগ্রি, অ্যাট্রিবিউট, টাপল, ডোমেন, এন্টিটি, এগুলো কি ভাই? এইগুলো হচ্ছে, ধরে নাও, ধরে নাও কি ধরে নাও, এখানে কোথায় একটা টেবিল দেখছিলাম না? হ্যাঁ, এই যে এইটা ধরো একটা ডেটাবেস। সরি। এইটা ধরো একটা ডেটাবেস। ডেটাবেস এইভাবেই থাকে, ঠিক আছে? যেমন এই যে, কোথায় গেল? আরে ভাই, মিনিটে মিনিটে গায়েব হয়ে যাচ্ছে। ডেটাবেস এইভাবে থাকে, দেখো, কলাম রো ওয়াইজ, ঠিক আছে? এই যে রো, এটা কলাম, এইভাবেই থাকে ডেটাবেসে, ঠিক আছে? ডেটাগুলো। তো বলছে যে কার্ডিনালিটি কি, ডিগ্রি কি, অ্যাট্রিবিউট কি, টাপল কি, ডোমেন কি, এন্টিটি কি, ঠিক আছে? তো তোমাকে বলে দিই আগে, অ্যাট্রিবিউট মানে হচ্ছে, সরি, অ্যাট্রিবিউট, ভালো করে শুনে নাও। টাপল মানে হচ্ছে একটা রো, ঠিক আছে? দেখো, একটা টেবিলে এটাকে বলা হয় রো। এই যে এটা, এইটা একটা রো। ফার্স্ট রো মানে হচ্ছে যে, ধরো এইটা একটা রো, ঠিক আছে? মানে লেফট টু রাইট এটা রো, আর আপ টু ডাউন এটা কলাম, ঠিক আছে? তাহলে এই যে সোজা সোজা যাচ্ছে, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, ঠিক আছে? তাহলে এই রো কে বলা হয় আর ডব্লিউ ও। এই রো কে বলা হয় একটা টাপল। আর কে বলা হয় একটা টাপল, ঠিক আছে? তাহলে এই টাপলের মধ্যে কে কে আছে? 0 0 0। ওকে, এই টাপলের মধ্যে কে কে আছে? 0 1 1, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করছি। তারপরে অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট হচ্ছে কলাম। অ্যাট্রিবিউট হচ্ছে কলাম। এ, এটা হচ্ছে কলাম। বি, এটা একটা কলাম। এ বি, এটা হচ্ছে একটা কলাম। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? ওকে, দেন ডোমেন। ডোমেন কি ভাই? ডোমেন তো বলেই দিচ্ছি অলরেডি, সম্ভাব্য মানগুলো হচ্ছে এখানে। যতগুলো কলাম আছে, সেটাকে ডিগ্রি বলে। মানে এখানে কটা কলাম আছে গুনে বলো তো দেখি, পারো নাকি? 1 2 3। ওকে, তাহলে এই তিনটে কলাম, তাহলে ডিগ্রি 3। ওকে, কার্ডিনালিটি কি? দুটি এন্টিটির মধ্যেকার সম্পর্কের সংখ্যা হচ্ছে, ঠিক আছে? বলতে ভালো লাগছে না ভাই। হায়ারার্কিক্যাল ডেটা মডেল দেখে মুখস্থ করে নাও। তারপরে ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি কি ভাই? ওয়ান টু ওয়ান মানে, যেমন ধরো একটা কোম্পানিতে একটা বড় ম্যানেজার থাকে, ঠিক আছে? একটা বড় ম্যানেজার থাকে। একটা ম্যানেজারের তলায় কতজন থাকে? একটা বড় ম্যানেজারের তলায় কতজন থাকে? হুম, একটা ম্যানেজারের তলায় অনেকগুলো এমপ্লয়ি থাকে, ঠিক আছে? তাহলে অনেকগুলো এমপ্লয়ি টু একজন ম্যানেজার, তো মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি, জিনিসটা বুঝতে পারছো কি? আমি তোমাকে এখানে দেখিয়ে দিচ্ছি। বলছে কি, দেখো, ওয়ান টু ওয়ানে এই সম্পর্কটি নির্দেশ করে যে একটি এন্টিটি মানে, ধরো এমপ্লয়ি, একটা এমপ্লয়ি। একটি এন্টিটি মানে তুমি যা ইচ্ছা ধরতে পারো, একটা একটা জিনিস, ঠিক আছে? এন্টিটি অন্য একটি এন্টিটির সাথে সম্পর্ক থাকতে পারে। একটা এন্টিটির সঙ্গে অন্য আর একটি এন্টিটি মাত্র, ঠিক আছে, তার সঙ্গে সম্পর্ক থাকতে পারে। যেমন ধরো আমার সঙ্গে তোমার একটা, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান টু ওয়ান। ওকে, তাহলে এটা হচ্ছে যে ওয়ান টু ওয়ান। উদাহরণস্বরূপ কি বলছে? যে একটি ব্যক্তির শুধুমাত্র একটি পাসপোর্ট থাকতে পারে। একটি ব্যক্তির শুধুমাত্র একটি পাসপোর্ট থাকতে পারে। একজন লোকের একটাই বউ থাকতে পারে। তাহলে এটা হচ্ছে কি, যে ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান সম্পর্ক, ঠিক আছে? ওয়ান টু মেনি কি? তোমাকে যেমন বললাম, একটা ম্যানেজারের সঙ্গে অনেকগুলো এমপ্লয়ি, ঠিক আছে? একটি লেখকের অনেকগুলো বই থাকতে পারে, একটা লেখকের অনেকগুলো বই থাকতে পারে। তাহলে এটা হচ্ছে ওয়ান টু মেনি।
একটা লেখক অনেকগুলো বই, ওয়ান টু মেনি, ঠিক আছে, এটা রিলেশন। ওকে, আজকে যে বুঝতে পেরেছো প্রাইমারি কি ফরেন কি কি, ও বলবো কি, গালাগালি দিয়ে দেবো এবার। প্রাইমারি কি, একটি টেবিলের একটি কলাম বা কলামের সেট যা প্রতিটি রেকর্ডকে অনন্যভাবে চিহ্নিত করে। প্রাইমারি কি মানগুলি খালি বা পুনরাবৃত্তি হতে পারে না। ওকে, প্রাইমারি কি বলতে থাকো, একটি টেবিলের একটি কলাম বা কলামের সেট যা প্রতিটি রেকর্ডকে অনন্যভাবে চিহ্নিত করে। অনন্য মানে ইউনিক, একক। ওকে, এককভাবে চিহ্নিত করে। মানে তোমাকে আমি বলছি কি, ঠিক আছে, প্রাইমারি কি মানগুলি খালি বা পুনরাবৃত্তি হতে পারে না, তার মানে কি, তার মানে হলো, যেমন ধরো এটা একটা টেবিল, এই টেবিলে কোনটা প্রাইমারি কি হতে পারে না, যে টেবিলের কলাম, ধরো এটা একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা একটা কলাম, তো এই কলামে প্রত্যেকটা ভ্যালুকে কি হতে হবে, ইউনিক হতে হবে। যেমন ধরো এখানে 0 0, তাহলে এটা কি ডুপ্লিকেট ভ্যালু আছে, ডুপ্লিকেট ভ্যালু সেখানে থাকবে না। প্রাইমারি যে প্রাইমারি কি যেটা হবে, প্রাইমারি কি মানে ধরো এই কলামটা একটা প্রাইমারি কি, ঠিক আছে, এই কলামটা একটা প্রাইমারি কি হতে পারে না, কেন, কেননা এখানে একটা জিনিস কি আছে, ডবল আছে, ডুপ্লিকেট আছে, মানে ওয়ানটা দুবার আছে, জিরোটা দুবার আছে, যেখানে একটা জিনিস রিপিটেড নেই, রিপিটেড নেই, ইউনিক আছে, ইউনিক, ইউনিক, ইউনিকলি থাকে, সেটাকে বলা হয়। যেমন ধরো 0 1 2 3, ধর 3 4 5 6, এগুলো সবই ইউনিক, মানে এগুলো রিপিটেড নয়, তাহলে এগুলো হয়ে যাবে কি, মানে এই কলামটাকে তখন বলা হবে প্রাইমারি কি, ঠিক আছে, প্রাইমারি কি। আর এখানে কোনো ভ্যালু রিপিটেড থাকবে না, পুনরাবৃত্তি হবে না, ঠিক আছে, আর এখানে কোনো ভ্যালু জিরো হবে না, ঠিক আছে। ফরেন কি কি, এটি একটি টেবিলের বা একটি কলাম বা কলামের সেট যা অন্য একটি টেবিলের প্রাইমারি কিকে রেফার করে। যেমন ধরো আমার একটা টেবিল আছে, আমার একটা টেবিল আছে কি, বাজারের টেবিল আছে, বাজারে যাচ্ছি, অনেকগুলো সব মালপত্র ধরে দিলে, ঠিক আছে, সেখানে আমাকে তুমি দিয়েছো যে হাঁড়ি বাসন শাড়ি কাপড় অনেক কিছু কিনতে দিয়েছো, সেখানে একটা টেবিল হয়ে গেল যে আজকে কি কি কিনতে হবে, না হাঁড়ি বাসন, তারপরে কাপড়, মিষ্টি, দিয়ে সাইডে কোয়ান্টিটি দিয়ে দিলাম যে দুটো, একটা 1 কেজি, তিনটে, এইভাবে সাইডে একটা কোয়ান্টিটি দিয়ে দিলাম, ঠিক আছে। কোয়ান্টিটি দিয়ে দেওয়ার পর, সরি তোমাকে এটা আমি এঁকেই দেখাই তাহলে সুবিধা হবে, তাহলে সুবিধা হবে, ধরো এই যে একটা টেবিল, ঠিক আছে, এখানে এখানে দিলাম, দিলাম কি দিলাম কি দিলাম কি দিলাম, আইডি, ঠিক আছে, আইডি, এখানে কিছু একটা দিলাম ভাই, কোয়ান্টিটি বা জিনিসের নাম, ঠিক আছে, জিনিসের নাম কোয়ান্টিটি সব দিলাম, ঠিক আছে, এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে অনেক কিছু আছে ভাই, কাপড় 2 3 4 অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। এইটা একটা কলাম, এটা একটা টেবিল, যেটাতে আইডি তো আমাকে দিতে হচ্ছে, আইডি মানে সিরিয়াল ধরো, ঠিক আছে, 1 2 3, আর এখানে আমি দিয়ে দিলাম, ধরো কি দিলাম, ধরো দিয়ে দিলাম খরচা, ঠিক আছে, কত করে খরচা হলো, তো এখানে দিলাম যে কোয়ান্টিটি আর জিনিসের নামটা, আর এখানে দিলাম খরচা কত এক্সপেন্সিভ, ঠিক আছে, তাহলে এখানে সব ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। তাহলে যদি আমি জানতে চাই যে কোয়ান্টিটি যেটা আমি দিয়েছিলাম, যে জিনিস কিনতে দিয়েছিলাম, তুমি আমাকে জিজ্ঞেস করছো সেটার দাম কত গো, তাহলে তোমাকে কি করতে হবে, এই আইডির সঙ্গে এই টেবিলের সঙ্গে এই টেবিলের মেলাতে হবে, এই টেবিলের সঙ্গে এই টেবিল মেলাতে হবে। তাহলে এর যে আইডিটা আছে, দেখো এখানে আইডিটা সেম, এখানেও আইডিটা সেম, ঠিক আছে, তাহলে এই যে দুটো টেবিলের যে সম্পর্ক তৈরি করছে, দুটো সেম কলাম, তাহলে এই দুটো জিনিসকে বলা হয় ফরেন কি। ফরেন কি মানে আমার দেশ থেকে তোমার দেশ চলে গেল ভাই, তাহলে এটাকে বলা হয় কি, ফরেন কি। উঠে যা ভাই। তাহলে হয়ে গেল এটা। আর বেশি বলতে ভালো লাগছে না, ইয়ার ডায়াগ্রাম এসব বেশি মুখস্থ করে নাও, এখন তো জানতে হবে নি, জানতে হবে কিন্তু মুখস্থ করে নাও এখন, ঠিক আছে। রিলেশনশিপ তো ভালোই জানো, অ্যাট্রিবিউট, এন্টিটি, ঠিক আছে। আচ্ছা, কিভাবে চিহ্নিত করা, ইয়ার ডায়াগ্রামে অ্যাট্রিবিউট, রিলেশনশিপ, এন্টিটি, এগুলো কি করে চিহ্নিত করা হয় সেটা দেখাতে বলেছে। ইয়ার ডায়াগ্রাম কেমন হয় আশা করছি তুমি দেখোনি, না দেখেছো জানি নি, যদি ইয়ার ডায়াগ্রাম দেখে থাকো তাহলে দেখে নাও। ইয়ার ডায়াগ্রাম এইভাবে থাকে, ঠিক আছে, এখানে দেখো একটা আছে কি, এটাকে আছে আয়তকার ক্ষেত্র, ঠিক আছে, মানে রেক্ট্যাঙ্গল, এটা আছে কি, এটা কি ভাই ওভ্যাল, ঠিক আছে, এটা আছে কি রম্বাস।
তাহলে এইভাবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এইভাবে সব জিনিস আছে। তাহলে এটা একটা ইয়ার ডায়াগ্রাম। বলছে যে ইয়ার ডায়াগ্রামে সব জিনিসপত্রগুলো কেমন করে থাকে তোমাকে জিজ্ঞেস করেছে। এই যে অ্যাট্রিবিউট যেটা, সেটা কি চিহ্ন দিয়ে আছে? অ্যাট্রিবিউট গুলো আয়তক্ষেত্র দিয়ে আছে। আয়তক্ষেত্র কেমন তুমি আশা করছি জানো। আয়তক্ষেত্র হচ্ছে যে এক্ষুনি দেখলে রিলেশনশিপ কেমন করে আছে, রিলেশনশিপ গুলো উপবৃত্ত আকার, উপবৃত্ত মানে ওভাল টাইপের, ঠিক আছে, উপবৃত্ত, উপবৃত্ত। তাহলে এই যে উপবৃত্ত মানে ওভাল, ঠিক আছে। এটা হয়ে গেল কি রিলেশনশিপ। আর এনটিটি গুলো কেমন করে থাকে, না রম্বস আকারে থাকে, ঠিক আছে, রম্বস যেটা দেখালাম এক্ষুনি, রম্বস, ঠিক আছে। এটাকে বলা হয় কি এনটিটি, সরি রিলেশনশিপ, ঠিক আছে। এনটিটি কেমন করে, আয়তক্ষেত্র, অ্যাট্রিবিউট কেমন করে থাকে, উপবৃত্ত, রিলেশনশিপ রম্বস, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। গ্র্যান্ট আর রিভোক স্টেটমেন্টের কাজ কি একটু আগে বলেছি, সেটাকে জাস্ট একটু বড় করে লেখা আছে, দেখে নাও ভাই সাহাব। রিলেশনশিপ অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশনের বিবরণ দাও। রিলেশনশিপ অ্যালজেব্রাতে বিভিন্ন প্রকার সেট অপারেশন, ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট, সো কেমন থাকে ভাই 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 ভাই। দেখো ইউনিয়ন মানে কি, রিলেশনশিপ, রিলেশনাল অ্যালজেব্রা, ঠিক আছে। এখানে সেট অপারেশনের বিবরণ দিতে বলেছে। ইউনিয়ন মানে কি, মানে মানে এ দেখো দুটো টুপল, টুপল মানে এটা টাপল বলছে, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে ভাই আমি তুমি মিলে গেলাম। ইউনিয়ন মানে আমি তুমি মিলে গেলাম, এটা হচ্ছে একটা আমাদের একটা ইউনিয়ন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা হয় এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। কি বলছে দেখো, দুটো রিলেশন ইউনিয়ন হলো সেই রিলেশন যাতে দুটি রিলেশনের সমস্ত টেপল থাকে। আমি তো এই ইউনিয়নটাকে খুব ভালোবাসি ভাই, এটা হয়ে যাক। তো কি বলছে, আহ ইউনিয়ন বলছে দুটো টেবিল, ঠিক আছে, দুটো টেবিল। এখানে কটা জিনিস আছে, ধরো এখানে এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম। এখানে একটা টেবিল আছে যেখানে ডি একটা কলাম, ই একটা কলাম। এখানে অনেক কিছু ডেটা আছে, আমি আর কিছু ইনপুট করছি না। বলছে যদি ইউনিয়ন করো তাহলে কি হবে, দুটি রিলেশনের ইউনিয়ন হলো সেই রিলেশন যাতে দুটো রিলেশন সমস্ত টাপল থাকে, দুটো রিলেশনের সমস্ত টাপল থাকে, দুটো রিলেশন, এইটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, এদের একটা সমস্ত টাপল থাকে। তার মানে কি একটা আমি পরবর্তী মানে এই দুটোকে যোগ করে দেবো, ব্যাপারটা হচ্ছে যে এটা ইউনিয়ন মানে যোগ করে দেবো। তাহলে এখানে যেভাবে আছে একটা দুটো তিনটে হয়ে গেল, চারটে পাঁচটা হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এরকম হয়ে গেল এ বি সি ডি ই, সরি একটা বেশি হয়ে গেছে, মজাক মজাক মে জ্যাদা হো গয়া, ঠিক আছে। তাহলে এ বি সি ডি ই, তাহলে এই যে এক দুই তিন চার পাঁচ, তাহলে এটা ইউনিয়ন হয়ে গেল, ঠিক আছে। আর এখানে সব ডেটাগুলো চলে আসবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলেও আমার কিছু করার নেই, ঘুরে দেখে নাও, ঠিক আছে। ওকে, সো নাও কি বলছে, ইন্টারসেকশন, দুটো রিলেশনের ইন্টারসেকশন হলো সেই রিলেশন যাতে শুধুমাত্র সেই সব টাপল থাকে যা উভয় রিলেশনে উপস্থিত। ইন্টারসেকশনে বলছে যে কমন জিনিস থাকবে, ইন্টারসেকশনে কমন জিনিস থাকবে। যেমন ধরো এখানে আমি আর একটা কলাম তৈরি করে দিলাম, যেখানে আর এক কলামটার নাম হচ্ছে এ, ঠিক আছে। তাহলে যদি আমি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন করলে শুধুমাত্র এই কলামটাই থাকবে, সেটা হচ্ছে যে কমন কলাম এ আর এ, এখানে দুটি আছে, এটা হয়ে গেল উভয় রিলেশনে যেটা উপস্থিত থাকবে সেটা থাকবে এখানে, যেটা হবে ইন্টারসেকশনে। ডিফারেন্সে কি থাকবে, যেটা কমন নয়, যেটা কমন নয়, যেমন ধরো ডিই, এবিসি, এবিসি ডিই এ, ঠিক আছে। তাহলে এ আর এ কমন আছে, এটা বাদ দিয়ে বি সি ডিই, তাহলে যতগুলো ইউনিক কলাম আছে সেগুলো সব চলে আসবে, বি সি ডিই চলে আসবে, ঠিক আছে। कार्टेशियन प्रोडक्टे কি হবে, कार्टेशियन प्रोडक्टे भाई साहब कौन फोन कर रहा है भाई, कार्टेशियन प्रोडक्टे কি থাকবে, আর একটুখানি বাকি কলটা করবো না পরে। कार्टेशियन प्रोडक्टे भाई साहब দুটো রিলেশনের কার্তেশিয়ান প্রোডাক্ট হলো সেই রিলেশন যাতে প্রথম রিলেশন প্রতিটি ট্যাপল দ্বিতীয় রিলেশনের প্রতিটি ট্যাপলের সাথে জোড়া লাগানো হবে ভাই, জোড়া তো লাগাতেই হবে ভাই, জোড়া লাগাতেই হবে, ঠিক আছে। এক দুই তিন, ঠিক আছে, এটা একটা কলাম, আর ধরো এটা একটা কলাম এবিসি, ঠিক আছে। এইটা একটা টেবিল, এইটা একটা টেবিল ধরে নাও বা কলাম ধরে নাও। তাহলে দুটো এটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি তাহলে এ এর সঙ্গে একবার এ রিলেশন, এ এর সঙ্গে দুই, এ এর সঙ্গে তিন হয়ে গেল, বি এর সঙ্গে ওয়ান হবে একবার, বি এর সঙ্গে টু হবে একবার, বি এর সঙ্গে তিন হবে একবার, সি এর সঙ্গে ওয়ান হবে, সি এর সঙ্গে টু হবে, সি এর সঙ্গে থ্রি হবে একবার।
তাহলে এগুলো সব কি হবে, জোড়া লাগানো হবে, একটা বড় ধরনের টেবিল তৈরি হবে, ঠিক আছে। এ এর সঙ্গে ওয়ান একবার যোগ হবে, এ এর সঙ্গে দুই, এ এর সঙ্গে তিন, বি এর সঙ্গে ওয়ান, বি এর সঙ্গে টু, বি এর সঙ্গে তিন, সি এর সঙ্গে ওয়ান, সি টু, সি থ্রি, এবার পুরো বড় একটা টেবিল তৈরি হবে, ঠিক আছে। সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আরেকবার দেখে নাও, ঠিক আছে। আর তাড়াতাড়ি দেখে নাও, 2x এ দেখো, ঠিক আছে। তাহলে কি বলছে, কার্টেসিয়ান প্রোডাক্ট ব্লা ব্লা ব্লা, কার্টেসিয়ান প্রোডাক্ট বলতে কি বোঝো, কি বোঝো, সেটা হচ্ছে যে দুটো রিলেশনের কার্টেসিয়ান প্রোডাক্ট হলো সেই রিলেশন যাতে প্রথম রিলেশনের প্রতিটি টাপল দ্বিতীয় রিলেশনের প্রতিটি টাপলের সাথে যোগ হয়। টাপল মানে তো রো, আমি বলেছি তোমাকে আগে, ঠিক আছে। যেটা যেটা কেমন করে থাকে না, এর আড়াআড়ি থাকে, ঠিক আছে, আড়াআড়ি থাকে, সেটাকে বলা হয় কি, টাপল, ঠিক আছে। কলাম করে করে এঁকে এঁকে দেখাবে একদম, ঠিক আছে। এখানে সব উদাহরণগুলো দেখাবে ঠিকঠাক করে। তারপরে কি দেওয়া আছে, সিলেকশন ও প্রজেকশন অপারেশন কি দেখে মুখস্থ করে নাও। নিম্নলিখিত এসকিউএল কোয়েরিগুলির উদাহরণ দাও, ক্রিয়েট ইনসার্ট অর্ডার বাই লাইক বিটুইন, ওকে। সো এইগুলো দিয়ে তোমাকে এসকিউএল কোয়েরি জাস্ট মুখস্থ রাখো তুমি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যেমন দেওয়া আছে দেখো, ক্রিয়েট টেবল স্টুডেন্টস, ক্রিয়েট মানে একটা ক্রিয়েট করতে বলছে, কি ক্রিয়েট করতে বলছে, টেবিল। আর টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস, ওকে। তুমি এটা যা ইচ্ছা দিতে পারো, কিন্তু এই দুটো সেম দিতে হবে, ক্রিয়েট টেবিল, ঠিক আছে, ক্রিয়েট টেবিলই দিতে হবে। আর স্টুডেন্টসটা তুমি যা ইচ্ছা দিতে পারো, এটা তোমার মতো করে নাম দিতে পারো, ঠিক আছে। তো ক্রিয়েট টেবিল, টেবিল নেম, দেন এখানে দিবে তুমি কলাম নেম, রোল, ওকে, কলাম নেম হচ্ছে রোল। আর সেই রোলটা ইন্টিজার টাইপ হতে হবে, মানে এটাতে শুধুমাত্র নাম্বারই অ্যাড করতে হবে, এখানে কোনো ক্যারেক্টার বা এ বি সি এইসব অ্যাড হবে না, ঠিক আছে। তাহলে এটা প্রথমে বলা হয় কলাম নাম, আর এটাকে বলা হয় ইন ডেটা টাইপ, ডেটা টাইপ, ডেটা টাইপ কি কি, ইন্টিজার, ক্যারেক্টার, ভ্যার ক্যারেক্টার, ওকে। তারপরে আরও কয়েকটা থাকে, সেগুলো আমি আসছি, ডেট টাইম ইত্যাদি ইত্যাদি, সেগুলোতে আমি আসবো আনা পরে দরকার পড়লে। তাহলে এখানে প্রথম কলামে রোল হয়ে গেল, যেটা একটা নাম্বার হবে। তারপরের কলামে কি থাকছে, তারপরের কলামে থাকছে সব কমা কমা দিয়ে, ওকে। তারপরের কলামের নেম হচ্ছে নেম, আর এগুলো তুমি নিজের মতো করে দিতে পারবে, নেমটা নিজের মতো করে দিতে পারবে, রোল এগুলো নিজের মতো করে। বাট এই যে ইন্ট, ভ্যারক্যার, এগুলো ছোট হাতের বড় হাতের কোনো ব্যাপার নেই, এটাকে বলা হয় কেস ইনসেনসিটিভ, ওকে। তুমি ছোট হাতের বড় হাতের দাও, কোনো অসুবিধা নেই। তো ভ্যারক্যার এখানে দিয়ে দিলে 255, মানে আমি এতই ক্যারেক্টার চান, নেমেতে 255 এর বেশি ক্যারেক্টার হলে চলবে না। তুমি দিয়ে দিলে ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদিন, বখতিয়ার খলজি ইত্যাদি ইত্যাদি, অনেক বড় নেম দিয়ে দিলে 255 উপরে, তাহলে সেটা চলবে না, ঠিক আছে। তাহলে বলে দিলে যে সেকেন্ড কলামে যে নেমটা দেবে সেটা ভ্যারক্যার 255 এর নিচে হতে হবে, এজ হবে ইন্টিজার টাইপ, মানে এজের ক্ষেত্রেও তুমি কিন্তু এইভাবে দিতে পারো যে আমার 11টা ক্যারেক্টারের মধ্যে এজ দিতে হবে, দুটো ক্যারেক্টারের মধ্যে এজ দিতে হবে। যেমন ধরো তুমি এইভাবে দিতে পারো যে এজ লিখলে যখন, তখন যখন ইন্ট লিখলে তার পাশে 11 লিখে দিলে, বা 2 লিখে দিলে, মানে দুটো ক্যারেক্টারের বেশি না আসে, ঠিক আছে। তাহলে এটা হলো ক্রিয়েট, ক্রিয়েট টেবিল, ঠিক আছে। ক্রিয়েট টেবিল স্টুডেন্টস, এটা হচ্ছে একটা নেম। সেখানে কি কি টেবিলের মধ্যে থাকবে, টেবিলের মধ্যে আমার ফার্স্ট কলামের নাম থাকবে রোল, তারপরের কলামের নাম থাকবে নেম, তারপরের কলামের নাম থাকবে এজ, বাট রোলটা থাকবে ইন্টিজার টাইপ, নেমটা থাকবে ভ্যারক্যার টাইপ। ভ্যারক্যার মানে এখানে আমি নাম দিতে, নামের মধ্যে ক্যারেক্টারও অ্যাড করতে পারি, ডিজিটও অ্যাড করতে পারি, ঠিক আছে। আর এখানে চলে আসবে তোমার এজ ইন্টিজার, ওকে, মানে এটা নাম্বার থাকবে। তারপরে ইনসার্ট, ইনসার্ট বলেছে, ঠিক আছে। ইনসার্টটা কেমন করে দিতে হবে, ইনসার্ট ইনটু স্টুডেন্টস, তাহলে আগে কি বলেছি, ক্রিয়েটটা হচ্ছে ডিডিএল, ইনসার্ট হচ্ছে কি, ইনসার্ট হচ্ছে একটা ডিএমএল। কেন, কেন অলরেডি ডিফাইন্ড একটা টেবিলের মধ্যে আমি ডেটা ইনসার্ট করছি, তাহলে এটা ম্যানিপুলেশন হচ্ছে আমি, ঠিক আছে। তাহলে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, তাহলে রোল, নেম, এজ, তাহলে এগুলো কি, যেগুলো আমি টেবিল ক্রিয়েট করার সময় কলামের নাম দিয়েছিলাম না, যেমন ধরো আমি এটা তোমাকে দেখাচ্ছি, তেমন তুমি এই কলমটা, এই টেবিলটা তৈরি করেছো, এখানে রোল দেওয়া আছে, এখানে নেম দেওয়া আছে, এখানে এজ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে তুমি একটা এই টেবিল তৈরি করে বসে বসে আছো, তুমি খুব ভালো কাজ করেছো। করে এবার তুমি বলছো যে আমি ইনসার্ট করবো এতে ডেটা, এখানে তো ফাঁকা পড়ে আছে, তুমি কি করে তাহলে ভর্তি করবে, ফাঁকা দেখলেই লোককে ঢুকতে মন যায়, ঠিক আছে। তো এই ইনসার্ট হচ্ছে এখানে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, তাহলে এই যে ইনসার্ট করতে হবে তোমার, কোথায় ইনসার্ট করবে রে ভাই, এই যে রোল, আমি তো হার্টে ইনসার্ট করতে চাইছি, বাট হার্টে ইনসার্ট হতে চাইছে না ভাই। তো ইনসার্ট ইনটু স্টুডেন্টস রোল নেম এজ, ঠিক আছে। এই যে রোল নেম এজ আছে, তাহলে রোল নেম এজেতে আমি কিছু ভ্যালু দেব,
তারপরে ভ্যালুজ লিখলাম। ইনসার্ট ইনটু হোয়ার, ইনসার্ট ইনটু এটা যেমন আছে এমনই লিখতে হবে, ছোটদের বড়দের কোনো ব্যাপার নেই, কিন্তু ইনসার্ট ইনটু বানানটা ভুল হয়, কিন্তু এইটাও বানানটা ভুল হয়। এখানে তুমি যা ইচ্ছা দিতে পারো, কিন্তু এখানে যেটা দিবে সেটাই এখানে দিতে হবে, ঠিক আছে? তাহলে ক্রিয়েটে যেটা দিবে নাম সেই নামটাই দিতে হবে, টেবিলের নাম, ঠিক আছে? টেবিলের নাম কি? স্টুডেন্টস। ওকে, স্টুডেন্টস। স্টুডেন্টসে আমি কোন কলামে দেব না, রোল, নেম, এজ, এই কলামগুলোতে কি ভ্যালুজ ভ্যালুজ দেবো কি 1। তাহলে প্রথম ভ্যালুজ হয়ে গেল 1, তারপরে ভ্যালুজ হয়ে গেল জন ডো, ভাগ জন ডো দেবো না, ইউএফ দেবো, ঠিক আছে? এখানে 25 দিলাম এজ, ঠিক আছে? 25 দিয়ে দিলাম, তাহলে এজ হয়ে গেল 25। তাহলে এই যে ইনসার্ট করে দিলাম, এই ইনসার্টটা কি করলাম না, ভ্যালুজ ইনসার্ট করলাম 25, ঠিক আছে? এখানে 25 করে দিলাম। তারপরে অর্ডার বাই দেওয়া আছে ভাই, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই এজ ডিএসসি, হোয়াট ইজ দিস? সো দেখো, আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে, আমি ভ্যালু আপডেট করে দিচ্ছি, এখানে ধরো ইউ বি, ঠিক আছে? এখানে দিলাম যা ইচ্ছা দিয়ে দিলাম 24, ঠিক আছে? তো এই যে দিলাম জিনিসটা, দেওয়ার পরে কি করব, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই এজ ডিএসসি, এটা মুখস্থ করার ব্যাপার আছে, কিন্তু মুখস্থ না করেও মনে করা যায়, যেমন তুমি যদি মানেগুলো বুঝে বুঝে করো। সিলেক্ট, সিলেক্ট মানে প্রিন্ট করবো আমি, সিলেক্ট মানে প্রিন্ট করবো, মানে আমি এটা অ্যাকচুয়ালি প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে? সিলেক্ট, সিলেক্ট স্টার মানে, সিলেক্ট স্টার মানে সবগুলো প্রিন্ট করবো আমি, সিলেক্ট স্টার মানে সবগুলো প্রিন্ট করবো। তুমি যদি চাইও যে শুধু আমি রোল নাম্বারটা প্রিন্ট করবো ভাই, শুধু আমি রোল নাম্বার প্রিন্ট করবো, তখন তুমি সিলেক্ট রোল লিখতে পারো, ঠিক আছে? তুমি যদি চাইও যে আমি শুধু রোল নাম্বার প্রিন্ট করবো, তুমি যদি একটু, তোমার যদি মন ছোট হয়, তাহলে তুমি বলে না আমি শুধু রোল নাম্বার প্রিন্ট করবো, সব প্রিন্ট করবো না, তাহলে সিলেক্ট রোল ফ্রম স্টুডেন্টস এরকম করে লিখবে। আর যদি চাও না সব প্রিন্ট করবো আমি, সব প্রিন্ট করবো, তো তখন করবো সিলেক্ট স্টার, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম, select star from where, select star from where that is students table, select from মানে প্রিন্ট করব কোথা থেকে না, স্টুডেন্টস টেবিল থেকে, ঠিক আছে? সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই মানে আমি এটাকে সাজাবো কেমন কথা, এটা হচ্ছে যে 1 2, এটাকে বলা হয় কি অ্যাসেন্ডিং অর্ডার। আবার যদি 2 1 হয় তাহলে এটাকে বলা হয় কি ডিসেন্ডিং অর্ডার, ঠিক আছে? যখন ছোট থেকে বড় হয় অ্যাসেন্ডিং, বড় থেকে ছোট হয় ডিসেন্ডিং। তাহলে আমি কি করব, অর্ডার বাই এজ ডিসেন্ডিং, এজ ডিসেন্ডিং। তাহলে এজ দেখো 25 24 আছে, এটা অলরেডি ডিসেন্ডিং অর্ডারে আছে, তাহলে যদি লিখে দিই তাহলে 25 24 এইভাবে চলে আসবে। আবার যদি চাই যে আমি এটাকে এ এস সি করে দিই, ঠিক আছে? এ এস সি করে দিই, তাহলে এ এস সি করে দিলে তার মানে অ্যাসেন্ডিং অর্ডারে যাবে, ঠিক আছে? অ্যাসেন্ডিং অর্ডার তার মানে দেখো এখানে এজ দিয়েছি আমি না, অর্ডার বাই এজ ডিএসসি, অর্ডার বাই এজ ডিএসসি, অর্ডার বাই এজ এএসসি, এটা মুছে দিয়ে এএসসি করে দাও। তাহলে এটা কি হয়ে যাবে, এই দ্বিতীয় কলাম, দ্বিতীয় রো, দ্বিতীয় টাপল যেটা আছে এটা প্রথমে চলে আসবে, 2 ইউবি 24, তারপরে 1 ইউএফ 25, এইভাবে চলে আসবে। তার মানে কি অ্যাসেন্ডিং অর্ডারে এটা প্রিন্ট হয়ে যাবে। আশা করছি তুমি বুঝতে পেরেছো কি বলছি। তো অর্ডার বাইয়ের কাজ হচ্ছে এটা। লাইকের কাজ কি, আর বেশি ডিপ নিয়ে যেতে চাইছি না, বিটুইন মানেও মানে একটা জাস্ট কন্ডিশন চেক করে, ঠিক আছে? যে যেখানে যেখানে এজটা 20 থেকে 30-র মধ্যে আছে সেটাকে প্রিন্ট করো, ঠিক আছে? যেখানে যেখানে এজ 20 থেকে 30-র মধ্যে আছে সেই ডেটাগুলো প্রিন্ট করো। তুমি বললে না, যেখানে যেখানে 22 টু 24 আছে শুধু সেইগুলো প্রিন্ট করো, তাহলে সেইগুলোই প্রিন্ট করবে। তুমি এজের জায়গায় যা ইচ্ছা দিতে পারো, এজের জায়গায় নেমও দিতে পারো, রোলও দিতে পারো, যা ইচ্ছা, ঠিক আছে? তো সেইভাবে দেখে নাও, এই যে বিটুইন ট্যাগটা এগুলো মুখস্থ রাখবে অবশ্যই, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। লাইকে কি হয়, লাইকে অ্যাকচুয়ালি তুমি চেক করো যে যদি এই নামটা উপস্থিত থাকে, যদি একটা নাম ইউ থেকে শুরু হয়, লাইক যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস মানে সিলেক্ট করো, এখান থেকে প্রিন্ট করো, কি করো যে কোথা থেকে প্রিন্ট করো না, নেম, যেখানে নেম, নেম জে দিয়ে শুরু হচ্ছে, যেখানে নেম জে দিয়ে শুরু হচ্ছে, জে, জে পার্সেন্টেজ, তাহলে যে পার্সেন্টেজ মানে হচ্ছে যে জে দিয়ে শুরু হচ্ছে, তুমি এটা বলে না ইউ দিয়ে শুরু হচ্ছে, ইউ পার্সেন্টেজ, এইভাবে তুমি দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এইভাবে সব ভুলে গেছি সব, চলো। তাহলে এইগুলো হচ্ছে যে ব্যাপার, তো এইরকম জিনিসগুলো মুখস্থ রাখো, এসকিউএল কমান্ডের সাহায্যে নিম্নলিখিত কাজগুলি করো। অর্ডার বাই, অবশ্যই এটা বলে দিচ্ছি করো, অর্ডার বাই, তারপরে কি দিচ্ছে শ্রেণী কার্ডগুলি যাদের আচ্ছা বলছে যেই সব, সেই সব স্টুডেন্টদের রেকর্ডগুলি দেখাও যাদের নামের শেষে জিত আছে, যাদের নামের শেষে জিত আছে। আমি একটু আগে কি দেখালাম, যে যাদের নাম ইউ দিয়ে শুরু হচ্ছে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম, হোয়ার নেম, যদি বলে যে যাদের নামগুলো নামের শেষে জিত আছে, যাদের নামগুলো নেম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার নেম লাইক, 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 যদি বলে শুরু হচ্ছে, যদি বলে শুরু হচ্ছে, তাহলে
আগে জিত দিয়ে দিবে, তারপরে মড দিয়ে দিলে পার্সেন্টেজ, ওকে। আর যদি বলে শেষ হচ্ছে, তাহলে আগে মড দিয়ে দিবে, তারপরে জিত লিখে দিবে। ঠিক আছে, যদি বলে শেষ হচ্ছে তাহলে জিত লাস্টে থাকবে, মড আগে থাকবে। যদি বলে শুরু হচ্ছে তাহলে জিত আগে থাকবে, মড লাস্টে থাকবে। ঠিক আছে, তাহলে স্কার্ডেসিয়ান আবার দিয়েছে কি সার্টিক্যাল প্রোডাক্ট, ভাই করো এটা, আমি আর বলতে পারবো না, দেখে মুখস্থ করে নাও। কি বলছে, চলো ঠিক আছে, অনেক হয়েছে, আজকে আর ভালো লাগছে না। তো কমেন্টে জানাও কোনটা কোনটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে, আমি একদম হাজির হয়ে যাব। তারপরে অবশ্যই জানাবে যখনই রবিবার রবিবার সুযোগ পাবে, বা যখনই সুযোগ পাবে ইউটিউবটা খুলে একটু দেখে নিও। কমেন্টে জানাও কোনটা কোনটা অসুবিধা হচ্ছে, একদম ফ্র্যাঙ্কলি। আর আমি রিপ্লাই জানাবো না, আমি জানাবো কমেন্টে, ওকে। সো রিপ্লাইটা আমি কমেন্টে জানাবো। ওকে ভাই সাহাব, ভালো লাগছে না, আশা করছি তুমি প্রিপারেশন ভালো নিচ্ছ, ভালো করে পরীক্ষা দাও, থ্যাংক ইউ।